তোমাদের যে কেরিয়ার, ওই কেরিয়ার হচ্ছে আমরা সেটেল করে দিব। তোমাদের বিদেশে বলো, দেশে বলো, যাই বলো না কেন। এবং ওনারা আমাদেরকে বলছিলেন এই ভদ্রলোকের কেরিয়ার অলরেডি সেটেলড। কেউ সাধু না এখানে। আমি এই যে লোগোগুলা দেখি, এই লোগোগুলাকে আমি সেদিন ডিজিএফ অফিসে দেখেছি। আমি পুরা যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি এই লোগোওয়ালা সাংবাদিকদের কিন্তু দেখেছি, যেটা আপনাদেরকে জানানো হয় নাই। যখন আবু সাইদকে যেদিন মেরে ফেলা হয়, ঠিক ওই দিন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কোনো ধরনের সংলাপে আমরা যাব না। আমরা সেদিনই বলেছি যে রক্ত মারিয়ে কোনো সংলাপ নয়। সেদিন রাতের বেলা ডিজিএফআই এর একটা টিম আমার বাসায় আসে, সায়েন্স ল্যাবে আসে। সায়েন্স ল্যাবের একদম মোড়ে হচ্ছে আমার বাসা। আর সেখান থেকে আমাদের দুইজনকে উঠিয়ে নিয়ে যায়। আমাদেরকে সরাসরি হচ্ছে যে যমুনা পদ্মাতে নিয়ে যাওয়া হয়। আমরা পদ্মাতে যাই, সাথে সাথেই তিনজন মন্ত্রী হচ্ছে পদ্মাতে প্রবেশ করেন। তৎকালীন সভামন্ত্রী নওফেল, ওই যে আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক, তারপরে হচ্ছে যে আরাফাত, এই তিনজন সাথে সাথে প্রবেশ করেন। তা আমরা ডিজিএফ এর যে প্রতিনিধি দলটা ছিল, আমরা বলি যে আপনারা এই তিনজনের সাথে আমরা কোনোভাবেই বসতে পারি না। আপনারা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে এখানে নিয়ে আসছেন, অসম্ভব, কোনোভাবে আমরা এখানে বসবো না। পরে ডিজিএফ এর তৎকালীন যিনি চিফ ছিলেন মেজর জেনারেল হামিদ, ওনাকে পরে সরিয়ে দেওয়া হয়েছে, উনিও আসেন। এবং ওনার যেই পরবর্তী GS1 বা ওনাদের যেই হায়ারার্কি থাকে, সবাই ওখানে আসেন ওই পদ্মার মধ্যে। আমাদেরকে একরকমের ভার্বালি ফোর্স করতে থাকেন যে আমাদের ওনাদের সাথে কথা বলতেই হবে। আমরা বলিনি। পরে হচ্ছে ওনারা আমাদেরকে যেহেতু কনভিন্স করতে পারছে না, পরে ওই তিন মন্ত্রীকে 30 মিনিটসের মধ্যে বলে যে ওরা বসবে না। পরে আমাদের সামনে দিয়ে আবার হচ্ছে ওনারা চলে যান। আমরা ওনাদের এন্ট্রেন্সটাও দেখি, এক্সিটটাও দেখি, মানে আমরা দুইজন কোনোভাবেই কনভিন্স হই না। তো যেহেতু আমাদেরকে কথা ছিল আমাদের বাসায় ফেরত দিয়ে যাবে, ওই দিন আমাদেরকে আর বাসায় ফেরত দেয়নি। তখন আমাদেরকে একটা সেফ হোমে নিয়ে যাওয়া হয়। সেফ হোমটা এখনো আছে কিনা আমি লোকেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মৎস্য ভবনের অপোজিট সাইডে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। বাইরে থেকে কোনোভাবে বোঝা যাবে না যে এটা একটা ডিজিএফআই এর সেফ হোম। বাইরে থেকে মনে হবে একটা পরিত্যক্ত বাড়ি, কিন্তু আপনি যখন ভিতরে প্রবেশ করবেন দেখবেন সেখানে মডার্ন এমিনিটিস সবকিছুই সেখানে অ্যাভেলেবেল, কনফারেন্স রুম রয়েছে, সবকিছু রয়েছে। সেখানে আমাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হয়। দেন পরবর্তী 2 দিন আমাদেরকে সেখানে মানে আটকে রেখে যত ধরনের ফোর্স করা যায়, ভার্বালি, ফিজিক্যালি, যত ধরনের। এবং রাষ্ট্রে এমন কোন আইন প্রয়োগকারী সংস্থা নেই যারা আমাদের সাথে ওই সেই ফোমে বসে নাই। এবং মেন্টালি যত ধরনের টর্চার করা যায়। একবার আমাকে বলে যে সার্জিস রাজি হয়ে গিয়েছে, সুতরাং তুমি যদি রাজি না হও তাহলে তোমার ভবিষ্যৎ তুমি দেখবা। এবং আমরা সেখানে মিডিয়ার ভূমিকাটাই পড়ে আসছি। আজকে আমরা মিডিয়াকে দেখছে সব জায়গায়। আমি মিডিয়ার উপরে প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ। ওই মিডিয়ার প্রতি আমার ক্ষুব্ধতার জায়গাটা কোথায় সেটা আমি একটু পরে বলছি। এবং সেখানে হচ্ছে আমাদেরকে কেরিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে, সবগুলার দায়ভার কিন্তু তোমাদেরকে নিতে হবে, সবগুলার দায়ভার। কিন্তু আমি আসিফ নাইদের সাথে আমাদের যোগাযোগ হয় না, কারণ আমাদের ফোন ছিল না। আমরা বারবার চেষ্টা করছিলাম আমরা যোগাযোগ করব, আমরা কোনোভাবেই তাদেরকে আমরা সংযোগ করতে পারছিলাম না। তা আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমরা যদি একটা সেটেলমেন্টে আসো, তোমাদের যে কেরিয়ার, ওই কেরিয়ার হচ্ছে আমরা সেটেল করে দেব। তোমাদের বিদেশে বলো, দেশে বলো, যাই বলো না কেন। এবং ওনারা আমাদেরকে বলছিলেন এই ভদ্রলোকের কেরিয়ার অলরেডি সেটেলড। কিন্তু আমরা কোনোভাবেই নেগোসিয়েশনে যেতে যাচ্ছিলাম না, এবং আমরা কোনোভাবেই বসতে যাচ্ছিলাম না। তো সর্বশেষ আমাদেরকে ওই দিন আমি হাসিবকে নিয়ে আসি, কারণ আমি কোনোভাবেই আমি বিষয়টাকে যে কিভাবে অ্যাড্রেস করবো, তা হাসিব আমার সাথে ফোনে যোগাযোগ করে হাসিব নিয়ে আসে। হাসিব যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট ছিল, হাসিবের প্রতি আরো বেশি তাদের ক্ষোভটা বেশি ছিল। দেন সর্বশেষ স্টোরি শর্ট করি, সেটা হচ্ছে যে সর্বশেষ আবার ডিজিএফ এর একদম পুরা যে টিমটা, ওই টিমটা ওখানে আসেন। ওই দিন হচ্ছে যেদিন আমরা পদ্মাতে যাই। তারপরে আমাদের কথা হচ্ছে আমরা সেখানে যাব, কিন্তু মিটিং করব না, আমাদের যে দাবিগুলো আমরা সেই দাবিগুলো দিয়ে আসবো। সেখানে সার্জিস আমাকে বলে যে দেখো ওনারা যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে, সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারবো। ওনারা যদি মেরে ফেলবে, কিন্তু আমরা ওখানে উল্টা স্ট্যান্ড নিব। তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদ্মাতে যাই, কিন্তু আমরা একটা মিনিটের জন্য ওনাদের সাথে আমরা কোনো বসি নাই। আমরা 8 দফা দাবি, 9 দফা থেকে 8 দফা আসছে, সেটাকেও ওনারা কেটে দিয়েছে, সেটাকেও ডিজিএফআই নিচে কেটে দিয়েছে। এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে আসার পর আমরা দেখলাম মিডিয়ার এখানে যারা যারা আছেন, এই ক্যামেরাগুলো লোগো সহ মিডিয়া, তাদেরকেও আমরা সেদিন সেখানে দেখেছিলাম। এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্টভাবে সেই ঘটনাগুলাই বলেছিলাম। দুঃখজনক হলেও সত্য, আবার যখন আমাদের সেই ফোনে নিয়ে আসা হয়, আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে সেটাকে
ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে, এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবে না, আপনারা এই হেডলাইন দেন, ভিডিওর এই অংশ যাবে না, আপনারা ওই অংশ দেন, এবং নগ্নভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে, ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে, যেটা কোনো সংলাপ নয়, এবং আমরা কোনো শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করব না। কোনো শহীদের রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না। কোনো বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই। এখানে সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া সেদিন পর্দার সামনে ছিলেন, এখানে সবগুলা মিডিয়া সেদিন পর্দার সামনে ছিলেন। আমাদেরকে ন্যাশনাল মিডিয়া বানানো, হয়তো আপনারা ছিলেন না, কিন্তু আপনাদের হাউজের এবং ওই 2 দিন ছিলেন, আমরা ওই সেই ফোনে বসে বসে দেখেছি। কিন্তু আমাদের মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না, এটা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে, এবং 2 মিনিটের নোটিশে হেডলাইন গুলো পরিবর্তন করে দেওয়া হয়। যদি কোনো হেডলাইন পছন্দ না হয় ওই মিডিয়াকে ফোন দেওয়া হয় যে এই হেডলাইনটা এমন হবে না, ওই হেডলাইনটা এমন হবে, সাথে সাথে দেখেছি সেটাকে চেঞ্জ করতে। যে আমি আজকে একটু অ্যাড করতে চাই যে এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে মিডিয়ার ভূমিকাটা আমি আসলে কেমন দেখতে চাই। আমরা 24 পূর্ববর্তী বাংলাদেশে আমরা দেখেছি যে মিডিয়া যখন প্রশ্ন করে, গণমাধ্যম যখন প্রশ্ন করে, প্রত্যেকটা প্রশ্নে একটা বিনিময় মূল্য থাকতো। আমরা যখন দেখেছি যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হতো, এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু পূর্বাঞ্চলের একটি ফ্লাড নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা থাকতো, অথবা এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু ইউএসএ তে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার একটু হয়তো দরজা উন্মুক্ত হতো। অর্থাৎ এই যে বিনিময় মূল্যের যে জায়গাটি, সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের মধ্যে ছিল। একটি কালেকটিভ যে প্রচারণা, একটি বিমর্ষ ঘুঘুর চোখের মতো যে তুষণের যে একটি স্থূল মন মানসিকতা পুরা মিডিয়ার ছিল। আমি আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে 24 পরবর্তী বাংলাদেশে আপনারা গণভবন মুখী আর হইয়েন না, আপনারা হচ্ছেন জনগণ মুখী হন। আর মনে রাখবেন, সরকার কখনোই সরকার যেটা শুনতে চায় সেটা প্রচার করা হচ্ছে প্রেস রিলিজ, আর সরকার যেটা শুনতে চায় না সেটা প্রচার করাই হচ্ছে নিউজ। এখন আমরা দেখেছি গত 16 বছরে এই যে মিডিয়াগুলো কালেকটিভ ভাবে কেউ সাধু না এখানে। আমি এই যে লোগোগুলা দেখি, এই লোগোগুলাকে আমি সেদিন ডিজিএফ অফিসে দেখেছি। আমি পুরা যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি এই লোগোওয়ালা সাংবাদিকদের কিন্তু দেখেছি। সুতরাং আমি আমার জায়গা থেকে আমি খুব বেশি হোপফুল হইতে এখনো পর্যন্ত পারি না, আমি খুবই স্কেপটিক। সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে 24 পরবর্তী বাংলাদেশে আপনারা ফ্যাক্টকে তুলে ধরুন।